আমার নাম শিখা। আমি এক গরিব পরিবারে বেড়ে ওঠা মেয়ে এবং বিয়ে পর্যন্ত শিক্ষা অর্জন করতে পেরেছিলাম। আমি চাকরির অনেক খোঁজ করেছি। যখন কোথাও চাকরি পেলাম না, তখন আমি আমার বাড়ির বাইরে ফাস্টফুডের একটি ছোট দোকান খুলে বসলাম। একদিন একটি মেয়ে আমার কাছে এলো। তার সাথে আমি একটি ছোট বাচ্চাকেও দেখেছিলাম, যে আমার কাছে বারবার মোমো চাইছিল। আমি তাকে দুটো মোমো তুলে দিলাম। তখন মেয়েটি বলতে লাগলো, যদি আমাদের সাহায্য করতে চাও তবে আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো। রাতের সময়, আমি এক অসহায় এবং যুবতী মেয়ে। এখানে আমার ইজ্জত সুরক্ষিত নয়। আমিও একজন মেয়ে ছিলাম, তাই তার আবেগ খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। সে বলল যে সকাল হতেই আমি তোমার বাড়ি থেকে চলে যাব। শুধু রাতটুকু কাটানোর জন্য আমার একটা ছাদের প্রয়োজন। আমার ওই মেয়েটির ওপর খুব মায়া হলো, তাই আমি তাকে আমার বাড়িতে নিয়ে এলাম এবং আলাদা ঘরে শুতে দিলাম। যখন রাত 2:30 বাজে, তখন ওই ছোট বাচ্চাটি কাঁদতে কাঁদতে আমার ঘরে এলো এবং আমাকে জাগিয়ে তার মায়ের ঘরে নিয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে যেমনি ঘরে ঢুকলাম, সামনের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল। কারণ ওই মেয়েটি তো... আমি এক ছোট বস্তির ছোট বাড়িতে থাকতাম। আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমার জন্য সব কিছু করেছেন, কিন্তু জ্ঞান হওয়ার পর আমি তাদের জন্য কিছুই করতে পারছিলাম না। আমার বাড়িতে বাবা মা ছাড়া আমার 2 যুবতী বোনও ছিল, যারা আমার চেয়ে বয়সে খুব একটা ছোট ছিল না, কিন্তু যুবতী ছিল এবং সুন্দরীও ছিল। আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে নিজের বাড়িতে শুধু অভাব আর কষ্টই দেখেছি এবং আমার মাকেও ঘরের খরচের জন্য চিন্তিত হতে দেখেছি। আমার বাবা যা কিছু কামিয়ে আনতেন, সব টাকা আমার মায়ের হাতে দিয়ে দিতেন। আমার বাবা ছিলেন সামান্য একজন মজুর। সারাদিন পরিশ্রম করে শেষ পর্যন্ত তার হাতে সামান্য কিছু টাকাই আসতো এবং সেই টাকায় ঘরের খরচ চালানো আমার মায়ের জন্য খুব কঠিন হয়ে যেত। কারণ বাবা বাড়িতে একা উপার্জনকারী ছিলেন, তার উপর 3-3টে মেয়ের বোঝা ছিল। আমরা খাবার লোক ছিলাম 5 জন। আমার ছোট 2 বোনও পড়াশোনা করছিল এবং মা বাবা কোনোভাবে নিজের পেট কেটে ঘরের খরচ চালাচ্ছিলেন। আমি ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। আমি আমার বাড়ির প্রতিটি সমস্যা খুব ভালো করে দেখতে পেতাম। আমার বাবা মায়ের কষ্টের ওপর আমার নজর সব সময় স্থির থাকতো। আমি যে কোনোভাবে তাদের সমস্যা দূর করতে চাইতাম। যদিও বাবা মা কখনো তাদের 3 মেয়ের সামনে ঘরের খরচ নিয়ে কোনো কথাই বলেননি, কিন্তু যখন আমার মা খেতে খেতে হঠাৎ হাঁড়ির দিকে তাকিয়ে নিজের হাত সরিয়ে নিতেন, তখন আমি আন্দাজ করে নিতাম যে নিশ্চয়ই হাঁড়িতে খাবার কম আছে। তখনই মা আমাদের জন্য নিজের খিদে মেরে দিয়েছেন। তিনি এমনই ছিলেন। তিনি দারিদ্র্যের মধ্যেও আমাদের 3 বোনকে সবসময় ধৈর্য ধরে থাকতে শিখিয়েছিলেন, কিন্তু আমাদের পেট ভরার জন্য নিজের খিদে অপূর্ণ রেখে দিতেন। বাবাও যখন কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন এবং সারাদিনের আয় মায়ের হাতে রাখতেন, তখন কিছুক্ষণের জন্য আমার মা ও বাবা মাথা ধরে বসে থাকতেন। মা বলতেন যে এত কম টাকায় আমরা কাল কি খাবো। যদি টাকা কম হতো তবে মা ডাল পাতলা করে দিতেন। এইভাবে সেই ডাল 2 দিন পর্যন্ত চলে যেত। ঘরের অবস্থা আমাদের 3 বোনের সামনেই ছিল, তাই আমরাও চুপচাপ যা পেতাম তাই খেয়ে নিতাম। নিজের বাড়ির এত কষ্ট আমার সহ্য হতো না এবং আমি চাইতাম যে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারি, কিন্তু আমি একজন মেয়ে ছিলাম। আমাকে ঘর থেকে বাইরে পড়তে যাওয়ার জন্যও মানুষের অনেক কটূক্তির সম্মুখীন হতে হতো। পাড়ার লোক বলতো যে এদের কাছে খাওয়ার কিছু নেই, অথচ মেয়ে দেখো কেমন কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায়। আমার এসব শুনতে একদম ভালো লাগতো না, কিন্তু আমি তাও পড়াশোনা করে কোনো যোগ্য হতে চাইতাম এবং নিজের বাড়ির অবস্থা পরিবর্তন করতে চাইতাম। আমি 15 বছরের বাচ্চা হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি বুদ্ধিমান হয়ে গিয়েছিলাম। আমার শৈশব এমন কটূক্তিগুলো কেড়ে নিয়েছিল এবং আমি আমার বয়সের তুলনায় বেশি চিন্তা করতে শুরু করেছিলাম। একদিন মা বাড়ির উঠোনে বিষণ্ণ হয়ে বসেছিলেন। আমি মাকে বিষণ্ণ দেখে তার পাশে গিয়ে বসলাম। তখন আমি মাত্র 7ম শ্রেণীতে পড়তাম। আমি মাকে বললাম যে মা, আমি কাল থেকে স্কুলে যাব না। আমার মুখে স্কুলে না যাওয়ার কথা শুনে মা চমকে আমার দিকে তাকালেন এবং তারপর আমাকে জিজ্ঞেস করলেন, কেন মা, কি হয়েছে? তুমি স্কুলে কেন যাবে না? তোমার কিছু চাই তবে আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। মায়ের কথা শুনে আমার চোখে জল চলে এলো, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে আমি পড়াশোনায় কতটা ভালো। তিনি আমাকে পড়াশোনায় পুরো সাহায্য করতেন
কারণ তিনি জানতেন যে তার 3 মেয়ের মধ্যে আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং পড়াশোনার শখও আমারই সবচেয়ে বেশি। এই কারণেই তিনি আমার শখ পূরণ করার সব রকম চেষ্টা করছিলেন। আমি মায়ের মুখ দেখলাম এবং তারপর মাথা নিচু করে ফেললাম। আমি মাকে বললাম, মা, আমি পাড়ার বাড়িতে কাজ করব, তবে আমাদের কাছে কিছু টাকা আসবে এবং আমরা পেট ভরে খেতে পারবো। আমার ভালো লাগে না যখন আপনি খেতে খেতে উঠে যান এবং বলেন যে আমার পেট ভরে গেছে। এগুলো আমার ভালো লাগে না। যখন গলি দিয়ে যাওয়ার সময় লোকে বলে যে এদের কাছে খাবার তো কিছুই নেই, মেয়ের পড়াশোনায় টাকা নষ্ট করছে, আমাদের দারিদ্র্য নিয়ে লোকে মশকরা করে। আমিও মানুষের বাড়িতে কাজ করব, দেখো তবে আমাদের কাছে টাকা আসতে শুরু করবে এবং আপনিও পেট ভরে খেতে পারবেন। এতটুকু বলে আমি মাটির দিকে তাকিয়ে রইলাম এবং আমার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। মা আমার কথা শুনে একদম চুপ হয়ে গিয়েছিলেন। তার পক্ষ থেকে কোনো উত্তর আসছিল না। যখন অনেকক্ষণ আমাদের মধ্যে নীরবতা বজায় ছিল, তখন আমি মায়ের দিকে মাথা তুলে তাকালাম এবং দেখলাম মা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে চোখের জল মুছছেন। কিছুক্ষণ পর মা আমাকে বললেন, শিখা মা, আমাদের কোনো ছেলে নেই, আমাদের কখনো ছেলের অভাব অনুভবও হয়নি, কারণ আমাদের কাছে আমাদের 3 মেয়েই, ছেলে ও মেয়ে উভয়ই। মেয়েরাও ছেলেদের চেয়ে কম নয়। লোকে যা বলে তাদের বলতে দাও। তোমার মধ্যে কিছু করে দেখানোর জেদ আছে। তুমি পড়াশোনায় খুব ভালো। আমি এবং তোমার বাবা জানি যে তুমি কতটা যোগ্য এবং ভবিষ্যতে কি করতে পারো। তোমার 2 বোনও পড়াশোনা করে, কিন্তু তোমার মতো মেধাবী নয়। তাদের পড়াশোনার বিশেষ শখ নেই, তাই আমরা তাদের সাথে জোর জবরদস্তিও করতে পারি না। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, আর যখন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে যাবে, তখন আমি পেট ভরে খাবার অবশ্যই খাবো। কিন্তু এখন তোমাকে পড়তে হবে, কারণ মানুষের বাড়িতে কাজ করে তুমি কখনো নিজের ভবিষ্যৎ গড়তে পারবে না। তুমি আমাদের পরিবারের শক্তি। তোমার চিন্তা সবার চেয়ে আলাদা। এই কারণেই তো আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে থাকি। আমি এবং তোমার বাবা চাই যে তুমি খুব মন দিয়ে পড়ো, যাতে তুমি বড় হয়ে তোমার বাবা মায়ের দারিদ্র্য দূর করতে পারো এবং আমরা সবাই সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমি খুব মন দিয়ে মায়ের কথা শুনছিলাম। মা আমার সাথে কথা বলতে বলতে দূরের আকাশের দিকে তাকাচ্ছিলেন। আমার জীবনে একজন সফল এবং বড় মানুষ হওয়ার স্বপ্ন তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল। মা আমাকে এইসব এত আশা নিয়ে বলছিলেন যে আমি এক নাগাড়ে তার মুখের দিকেই তাকিয়ে রইলাম। সেই সময় আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই হয়ে যাক, আমি আমার মায়ের স্বপ্ন কখনো ভাঙতে দেব না এবং মন দিয়ে পড়াশোনা করব। আমি আমার জীবনে কোনো লক্ষ্যে পৌঁছতে পারি এবং আমার পরিবারের দারিদ্র্য যাতে দূর করতে পারি। আমি এটাও জানতাম যে এই পথ আমার জন্য মোটেও সহজ হবে না, কারণ মেয়েদের পথে অনেক কাঁটা ও বাধা আছে। কারণ যে বাড়িতে পেট ভরে খাওয়ার রুটি নেই, সেখানে আমি পড়াশোনায় মন দেব কিভাবে? কিন্তু সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললাম। আমি নিজের মন পড়াশোনার দিকে লাগানোর চেষ্টা করলাম। মাকে ওই চৌকাঠে বসা অবস্থায় ছেড়ে আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম, কারণ এখন আমাকে পড়তে হবে। আমি আমার মায়ের স্বপ্ন যে কোনো মূল্যে পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু এটাও জানতাম যে এখনও এই স্বপ্ন পূরণ করার সময় অনেক দূরে। আমি এইসব করতে পারবো কিনা তার উত্তর আমার জানা ছিল না, কিন্তু আমি ওই পথে চলার শপথ নিয়েছিলাম, কারণ আমার মায়ের চোখে আমি আশা ও দুঃখ একসাথে দেখেছিলাম। আজ পর্যন্ত আমি আমার ক্লাসে প্রথম হতাম, কিন্তু মায়ের কথা শোনার পর আমি ঠিক করলাম যে যদি আমাকে জীবনে কোনো উঁচু পদে পৌঁছাতে হয়, তবে আমাকে পুরো স্কুলে টপ করতে হবে। এর জন্য আমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে এবং বেশি করে করতে হবে। আমি মন দিয়ে শিক্ষা অর্জন করতে থাকলাম, কিন্তু এর মধ্যে আমাদের পারিবারিক অবস্থা এত খারাপ হয়ে গেল যে বাবা বাধ্য হয়ে আমার 2 ছোট বোনকে স্কুল থেকে ছাড়িয়ে দিলেন। বাবা যে কোনো একজনেরই ফিজের টাকা দিতে পারতেন, এই কারণেই তিনি 2 ছোট বোনকে স্কুল থেকে সরিয়ে দিলেন। যদিও আমি বারণ করেছিলাম যে ওদের দুজনকে স্কুলে পড়তে দিন, কিন্তু ওরাও পড়তে চাইতো না। বাবা বললেন যে মা, ওরা দুজনে আগ্রহ নিয়ে পড়াশোনা করে না, তোমার পড়ার শখ আছে, তুমি পড়াশোনা করো। আমি ওদের সাথে জবরদস্তি করতে পারি না, কিন্তু আমাদের তোমার ওপর অনেক আশা আছে। যেদিন তুমি কোনো উঁচু পদে পৌঁছে যাবে, সেদিন আমার মন থেকে এই দুঃখ দূর হয়ে যাবে যে আমি আমার 2 মেয়েকে শিক্ষা দিতে পারিনি।
দুইজন না হলেও একজন মেয়ে তো তার বাবার আশ্রয় হবে। বাবার এই কথাগুলোর মধ্যে দুঃখ ফুটে উঠেছিল। আমার দুই বোন এখন বাড়িতেই থেকে বাড়ির কাজকর্ম শুরু করে দিল। সবচেয়ে ছোট বোন নিশা মায়ের কাছ থেকে সেলাই শিখতে শুরু করলো এবং মেজ বোন সাক্ষীর ঘরের কাজকর্মের খুব শখ ছিল। মা তাদের দুজনকে সাহস দিতেন এবং তাদের দুজনের শখ পূরণ করার সুযোগও দেওয়া হয়েছিল। তিনি তাদের বলতেন যে সব ঠিক হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আমি যেদিন সফল হব সেদিন আমি আমার বাড়ির লোকদের কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। ওই দিনের পর থেকে আমি কখনো পিছনে ফিরে তাকাইনি এবং মন দিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। এর ফল এই হয়েছিল যে আমি শুধু প্রতিটি ক্লাসেই ফার্স্ট হতাম না, বরং পুরো স্কুলে টপ করতাম, যার কারণে স্কুলের তরফ থেকে আমি স্কলারশিপ পেতে শুরু করলাম এবং এখন আমার পড়াশোনা ফ্রি হতে লাগলো। আমার রেজাল্ট থেকে আমার বাবা ও মা খুব খুশি হতেন। এখন আমি হাই স্কুলে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছিলাম এবং তারপর আমি স্কলারশিপের সাহায্যে কলেজে ভর্তিও হয়ে গেলাম। পাশাপাশি আমার ছোটোখাটো চাকরিরও প্রয়োজন ছিল, তাই আমি পাড়ার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করলাম। এইভাবে আমি নিজের পড়াশোনাও করছিলাম এবং ছোটোখাটো খরচও চালাতে শুরু করলাম। এখন বাবার বোঝাও অনেকটা কমে গিয়েছিল। এই সফর ছিল অনেক লম্বা এবং অনেক কঠিন, কিন্তু ওপরওয়ালা খারাপ দিন শেষ হওয়ার পর শীঘ্রই ভালো দিনও দেখিয়ে দেন। কিন্তু আমার গন্তব্য এখনও অনেক দূরে ছিল এবং রাস্তা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু আমি হিম্মত হারাইনি এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকলাম। এমনকি আমার কলেজও শেষ হয়ে গেল এবং আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমার কাছে টাকা ছিল না, কারণ আমি বাচ্চাদের টিউশন পড়িয়ে যত টাকা কামাতাম তা সবই খরচ হয়ে যেত এবং আমার কাছে একদম টাকা থাকতো না। আর না মা বাবার কাছে এত টাকা থাকতো যে তারা আমার ইউনিভার্সিটির ফিস দিতে পারেন। আমি এখন নিজেই পড়াশোনা শেষ করার কথা ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে যতটুকু পড়েছি ততটুকুই যথেষ্ট। এখন আমাকে আমার বাড়ির লোকেদের জন্য চাকরি করতে হবে। কিন্তু আমি কোথায় চাকরি করব? আমি এখনও বাচ্চাদের টিউশন পড়াতাম এবং সেই টাকা থেকে আমার কাছে কোনো সঞ্চয় হতো না। সেই দিনগুলিতে আমার এক বন্ধু আমাকে বলল যে আমার কলেজে এত ভালো নম্বর ছিল যে আমি আবার স্কলারশিপ পেয়েছি। সরকার চায় যে আমি আরও পড়াশোনা করি এবং স্কলারশিপের সাহায্যে ইউনিভার্সিটিতে ভর্তি হই। এই কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি ভালো নম্বর পাওয়ার কারণে অনেক বছর ধরে স্কলারশিপে পড়ে আসছি। বন্ধুর কথা আমার একদম সঠিক মনে হয়েছিল এবং আমাকে কলেজের পক্ষ থেকে আবারও স্কলারশিপ দেওয়া হলো। ভাগ্য ভালো ছিল যে এইবার আমি খুব সহজেই স্কলারশিপ পেয়ে গেলাম। এইভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও আমি বাচ্চাদের টিউশন পড়ানো চালিয়ে গেলাম। শুরুতে ইউনিভার্সিটিতে ছেলে ও মেয়েরা আমাকে খুব বিরক্ত করত, কারণ তারা ছিল আমার সিনিয়র। কিন্তু আমি সব দিক থেকে তাদের এড়িয়ে চলার চেষ্টা করতাম। তারা যা বলতো আমি তা শুনে উড়িয়ে দিতাম, কারণ আমাকে তাদের কথায় নয় বরং নিজের পড়াশোনায় মন দিতে হতো। কিছু ছেলে আমাকে উত্ত্যক্ত করারও চেষ্টা করত, আমি তাদেরও উপেক্ষা করতাম। আমি এখন আরও 3-4টি বাড়িতে টিউশন বাড়িয়েছিলাম এবং আমি রাত পর্যন্ত টিউশনে ব্যস্ত থাকতাম, যার ফলে এই সুবিধা হয়েছিল যে আমার কাছে একটু বেশি টাকা আসতে শুরু করেছিল এবং আমার ইউনিভার্সিটিতে যাওয়া আসার ভাড়া উঠে আসতো। আমাকে 4 বছর পর্যন্ত পড়াশোনা করতে হতো, তবেই আমার পড়া শেষ হতো। ইউনিভার্সিটির জীবন ছিল একদম আলাদা জীবন, কিন্তু আমি এখানেও নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম, কারণ আমি জানতাম যে ফালতু বন্ধুত্ব আর বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে একদম নেই। আমার মাথায় অনেক দায়িত্ব আছে যা আমাকে পালন করতে হবে এবং নিজের বাবা মায়ের বিশ্বাস কখনো ভাঙা যাবে না। একজন মেয়ে হিসাবে আমার ওপর শুধু দায়িত্বের বোঝাই ছিল না, বরং নিজের বাবা মায়ের সম্মান বজায় রাখারও বোঝাও ছিল। আমি সেখানে বন্ধুত্বের পরিধি খুব সামান্যই রেখেছিলাম, কারণ প্রতি 2-3 দিন পর সেখানে সব মেয়েরা মিলে কখনো কোনো দামি রেস্তোরাঁয় খেতে যেত, তো কখনো কারো জন্মদিনের পার্টি হতো। আর এই সব জায়গায় যেতে আমার ভয় লাগতো এবং আমার কাছে এত টাকাও থাকতো না। এই কারণেই আমি কাউকে নিজের বন্ধু করিনি। শুধু একজনই বন্ধু করেছিলাম, যার নাম ছিল অঞ্জনা। সেও আমার মতো এক সহজ সরল পরিবারের মেয়ে ছিল। ইউনিভার্সিটিতে সব উচ্ছন্নে যাওয়া ঘরের ছেলে মেয়েরা পড়তো। এমন অবস্থায় নিজেকে সেখানে আমার খুব অদ্ভুত লাগতো। আমি 3-4 দিন একই জামা কাপড় পরে যেতাম, তাই নিজের অভাব এবং লজ্জা খুব অনুভব করতাম। কিন্তু আমি কখনো এই অনুভূতিকে নিজের ওপর প্রাধান্য দিতে দিইনি,
এবং মন দিয়ে পড়ার সর্বাত্মক চেষ্টা করেছি। এইভাবে আমি প্রতি বছর চমৎকার নম্বর নিয়ে পাস করছিলাম। ইউনিভার্সিটিতে আমার শিক্ষকরাও আমার পারফরমেন্সে খুব খুশি ছিলেন। কিন্তু মাঝে মধ্যে আমার বাড়ির অবস্থা আমাকে এত বেশি চিন্তিত করে দিত যে কিছুদিনের জন্য পড়াশোনা থেকে আমার মন একদম সরে যেত এবং আমি পড়াশোনায় দুর্বল হতে শুরু করতাম। কিন্তু আবার কিছুদিন পর আমি নিজেকে সামলে নিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়তাম। এটা আমার সাথে অনেক বছর ধরে হয়ে আসছিল। আমি নিজেকে নিজেই সামলাতে শিখে নিয়েছিলাম। আমি নিজের দুঃখ কষ্ট কারোর সাথে ভাগ করতাম না। আমি বাইরে থেকে তো পৃথিবীর সামনে শক্ত থাকতাম, কিন্তু একা একা ঘন্টার পর ঘন্টা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। আমি জানতাম না আমার ভবিষ্যৎ কেমন হবে, আমি আমার বাবা মায়ের প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা। এই সমস্ত চিন্তা আমাকে সবসময় ঘিরে থাকতো। সময় কেটে গেল এবং আমার পড়াশোনা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমার পরীক্ষা হওয়ার কথা ছিল এবং পরীক্ষায় মাত্র 1 সপ্তাহই বাকি ছিল। আমি প্রতিদিনের মতো গভীর রাত পর্যন্ত পড়াশোনা করছিলাম। বাড়িতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সময় বাড়িতে কারেন্টও ছিল না, তাই আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। প্রতিদিন রাতে কারেন্ট চলে যাওয়া আমাদের এলাকার সাধারণ ব্যাপার ছিল, তাই এটা কারো কাছে অদ্ভুত লাগতো না। গরমের দিন ছিল, ঘরে আমার গরম লাগছিল, তাই উঠে রান্নাঘরে এলাম। সেখানে জল খেলাম এবং তারপর উঠোনে বই নিয়ে বসলাম। সেখানে বসার কিছুক্ষণ পরেই মা আমাকে ডাক দিলেন। মা প্রায়ই রাতে উঠে আমাকে দেখতেন। যতক্ষণ আমি ঘুমোতাম না, তিনিও শান্তিতে ঘুমোতেন না। আমার মেজ বোন সাক্ষী রাতেই আমার জামা কাপড় ইস্ত্রি করে রেখে দিত এবং অঞ্জনা সকালে উঠে আমার জন্য নাস্তা তৈরি করত। এই বাড়িতে সবাই আমার জন্য চিন্তিত ছিল। মায়ের ডাক শুনে আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠলাম এবং ঘরের দিকে গেলাম। আমি মায়ের ঘরের দিকে যেতেই আবার মায়ের ঘাবড়ানো আওয়াজ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে ভিতরে ঢুকেই মা আমাকে বলল যে, তোমার বাবার শরীর খারাপ লাগছে মা, আমাদের এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই সময় ঘরে ঘুটঘুটে অন্ধকার ছেয়েছিল, হাতের তালুও দেখা যাচ্ছিল না। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বাবার কি হয়েছে? মা জানালেন যে তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের তাড়াতাড়ি তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, আপনি এখানে থামুন, আমি বাইরে থেকে কোনো রিক্সা নিয়ে আসছি। দুই বোনও চেঁচামেচিতে উঠে গিয়েছিল এবং ওরাও বাবা মায়ের কাছে চিন্তিত অবস্থায় বসেছিল। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আমি এদিকে ওদিকে তাকালাম তো চারদিকেই অন্ধকার ছেয়েছিল। এই সময় রাত 2টো বাজছিল, পুরো এলাকা অন্ধকারে ডুবেছিল। এমন অবস্থায় আমি কোনো যানবাহন কিভাবে পেতে পারি? এদিকে বাড়িতে বাবার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় আমার কিছুই মাথায় আসছিল না এবং আশেপাশে কাউকে দেখাও যাচ্ছিল না যার কাছে সাহায্য চাইতে পারি। আমি অনেকটা দূরে যানবাহনের খোঁজে চলে এসেছিলাম। তখন রাস্তায় আমি একটি রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি তখনই দৌড়ে ওদিকে গেলাম এবং সেখানে পৌঁছে গেলাম। আমি রিক্সাওয়ালাকে বললাম, ভাই তাড়াতাড়ি আমার বাড়িতে চলো। কিন্তু ওই রিক্সা চালক আমাকে পরিষ্কার বলে দিল যে অনেক রাত হয়ে গেছে, এই সময় আমি কোনো সওয়ারি নিতে পারবো না, আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে। তার কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি তার কাছে হাত জোড় করলাম এবং বললাম, দেখুন ভাই, আমার বাবার শরীর খুব খারাপ, যদি আমরা ওনাকে সময়ে হাসপাতালে নিয়ে না যাই তবে যা কিছু হতে পারে। প্লিজ আমার ওপর দয়া করুন, আমাকে সাহায্য করুন, আমার বাবাকে হাসপাতালে নিয়ে চলুন, আমি আপনার সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি রিক্সা চালকের সামনে হাত জোড় করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম এবং তাকে অনুরোধ করছিলাম। আমাকে এইভাবে কাঁদতে এবং কাকুতি মিনতি করতে দেখে সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমি তাড়াতাড়ি ওই রিক্সায় বসে পড়লাম এবং তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। যখন আমরা বাড়িতে পৌঁছালাম, মা দরজায় দাঁড়িয়ে খুব করে কাঁদছিলেন এবং আমার দুই বোন বাবাকে সামলাচ্ছিল, কারণ বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। মা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি, মা এবং আমরা 3 বোন মিলে তাড়াতাড়ি বাবাকে রিক্সায় বসালাম। অন্য পাশ থেকে মাও এসে বসলেন। মা 2 বোনকে বাড়িতেই থাকতে বললেন এবং দরজা ঠিক করে বন্ধ করতে বলে দিলেন। ওরাও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। আমরা বাবাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালে পৌঁছাতেই বাবাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের মতে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। মা ওখানেই বাইরে বসে রইলেন। মা এক নাগাড়ে কাঁদছিলেন এবং আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু ভিতর থেকে আমার মনও ভয় পাচ্ছিল। এই সময় কোনো সান্ত্বনা মায়ের ওপর কাজ করছিল না। ডাক্তার কোনো বিশেষ উত্তর দেননি এবং এখন তো অনেকটা সময়ও পার হয়ে গিয়েছিল। বাবা এখনও বাইরে আসেননি।
মা এবং আমার নজর ওই ঘরের দরজার দিকেই ছিল। অবশেষে অনেকক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাদের বললেন রোগীকে সারা রাত হাসপাতালেই রাখতে হবে। রোগীর অবস্থা এখন কিছুটা ভালো। আমি মাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ তারও শরীর ঠিক ছিল না। আমি একাই এত সাহসী হয়ে গিয়েছিলাম যে নিজে হাসপাতালে থাকতে পারতাম এবং নিজের খেয়াল নিজেই রাখতে পারতাম। যদিও মা চেয়েছিলেন যে আমি বাড়ি চলে যাই, কারণ পরের দিন আমার পরীক্ষা ছিল, কিন্তু আমার কাছে আমার বাবার চেয়ে বড় কিছু ছিল না। এই কারণেই আমি হাসপাতালেই থেকে গিয়েছিলাম। কিন্তু মাও হাসপাতাল থেকে বাড়ি ফিরতে যাননি এবং আমার সাথে ওখানেই থেকে গেলেন। যদিও ডাক্তার বলেছিলেন যে বাবা এখন অনেকটা ঠিক আছে, কিন্তু তাও মায়ের মন না জানি কেন ঘাবড়াচ্ছিল। সকাল হতেই আমি পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম, কারণ আজ আমার শেষ পরীক্ষা ছিল। দুপুরের সময় যখন আমি আবার হাসপাতালে পৌঁছলাম, তখন মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন। মা খুব করে কাঁদছিলেন। আমি অবাক হয়ে মাকে দেখলাম, কারণ কিছু ঘন্টা আগেই তো মা একদম শান্ত ছিলেন। তারপর মা যে খবর আমাকে শোনালেন তা আমার ওপর বাজ পড়ার মতো ছিল। আমার আসার কিছুক্ষণ আগেই বাবার মৃত্যু হয়েছে। আমি নিজের জায়গায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার আশেপাশে সবার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। আমার মন দুঃখে ফেটে যাচ্ছিল, কিন্তু এই সময় আমাকে সাহস রাখতে হতো এবং নিজের মা ও বোনদের সাহারা দিতে হতো। তাদের সান্ত্বনা দিতে হতো এবং তাদের বোঝাতে হতো যে তারা যেন এইভাবে না কাঁদে, কারণ তারা খুব খারাপভাবে কাঁদছিল। মায়ের চোখ থেকে এক নাগাড়ে জল পড়ছিল এবং আমার দুই বোনও বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছিল। আমাদের ওপর যেন ঝড় নেমে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই বাবার দেহ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। যখন আমরা বাবার দেহ নিয়ে বাড়িতে পৌঁছলাম, সেই সময় দুপুর হয়ে গিয়েছিল। বাড়িতে সব আত্মীয় স্বজন জমা হয়েছিল। আমার দুই বোনও ভীষণ কাঁদছিল, কিন্তু আমি কোনোভাবে নিজেকে সবার সামনে শক্ত দেখালাম এবং বাবার শেষকৃত্য মেয়ে হয়ে নয়, বরং ছেলে হয়ে করলাম। কিছুক্ষণ পর বাবার শেষকৃত্যও হয়ে গেল। আমি নিজের ঘরে বন্ধ হয়ে বাবার ফটো হাতে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলাম এবং মনের সব দুঃখ বাইরে বের করছিলাম, কারণ আমি কারো সামনে কাঁদিনি। আমি আমার পরিবারের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি তো নিজে সবাইকে সান্ত্বনা দিচ্ছিলাম। বাবার চলে যাওয়া আমার খুব কষ্ট ছিল। তিনি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। তিনি আমাকে সফল হতে দেখতে চেয়েছিলেন, কিন্তু তার জীবন তাকে এত সময় দিল না যে তিনি আমাকে সফল হতে দেখতে পারেন। সেই সময় আমার মন দুঃখে ফেটে যাচ্ছিল, কারণ বাবা প্রতিটা পদক্ষেপে আমার সাথে ছিলেন। আজ তার চলে যাওয়ার পর আমি নিজেকে খুব একা অনুভব করছিলাম। বাবার ছায়া মাথা থেকে উঠে যাওয়ার পর কেমন লাগে তা আমি খুব ভালো করেই জেনে গিয়েছিলাম। বাবা তার মেয়েদের বিয়ের চিন্তা মনে নিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, কিন্তু আমি শপথ নিয়েছিলাম যে আমি নিজের বোনদের বিয়ে নিজে দেব। বাবা নেই তো কি হয়েছে, আমি তাদের বড় হয়ে মাথায় হাত রাখবো এবং তাদের বিয়ে ভালো পরিবারে দেব। এখন দুই বোনের বিয়ের দায়িত্বও আমার মাথায় ছিল এবং আমাকে যে কোনো মূল্যে নিজের এই দায়িত্ব পালন করতে হবে। আমার দুই বোন যদিও আমার চেয়ে ছোট ছিল, কিন্তু তারা দুজনেই বিয়ের যোগ্য ছিল। তাদের জন্য যাই সম্বন্ধ আসতো তা আমাদের অবস্থা দেখে ফিরে যেত। কিন্তু কিছুদিন পর সাক্ষীর জন্য একটি সম্বন্ধ এলো। মা চেয়েছিলেন আগে আমার বিয়ে হোক, কিন্তু আমি নিজের বিয়ে করতে চাইতাম না। আমি তাদের বলে দিয়েছিলাম যে আগে আমি আমার বোনদের বিয়ে দেব, পরে নিজের কথা ভাববো। আমার বোনের জন্য যে সম্বন্ধ এসেছিল, মা চেয়েছিলেন তার বিয়ে এখান থেকেই হয়ে যাক। কিন্তু যে মেয়ের বাবা মারা গেছে, যে ঘরে শুধু মেয়েরাই আছে, সেই ঘরের মেয়ের সাথে কে সম্পর্ক করে? তাই প্রতিবারের মতো এই সম্বন্ধও নাকচ হয়ে গেল। সেদিন মা খুব কেঁদেছিলেন। মায়ের অবস্থা আমি দেখা যাচ্ছিল না। মায়ের এটাই চিন্তা ছিল যে পাছে আমরা তিন মেয়ে বাবার বাড়ির চৌকাঠেই বুড়ি না হয়ে যাই। আমি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি নিজেও জানতাম যে এই সময় আমার কাছেও কিছু নেই। এই কারণেই এসব হচ্ছিল। আমি হাতে ডিগ্রি নিয়ে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও ঘুষ ছাড়া চাকরি পাচ্ছিলাম না। কোথাও আমাকে আমার ইজ্জতের বদলে কাজ দেওয়া হচ্ছিল। আমি সব করতে পারতাম, কিন্তু নিজের এবং মা বাবার ইজ্জত বাজি রাখতে পারতাম না। আমি যেখানেই চাকরির খোঁজে যেতাম, তারা ইন্টারভিউয়ের পর আমার কাছে ঘুষ চাইতো। অনেকবার ইন্টারভিউ পাস হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আমি জানতে পারলাম যে মালিক আমার সাথে এক রাত কাটাতে চায়। অনেকেই তো আমার সাথে জবরদস্তিও করেছিল, যাদের কাছ থেকে আমি খুব কষ্টে প্রাণ বাঁচিয়েছি।
না তো আমার কাছে ঘুষের টাকা ছিল, আর না আমি আমার বাবা মার বিশ্বাস ভাঙতে চাইতাম। এইভাবে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয়েও আমি চাকরি পাচ্ছিলাম না। সেই দিনগুলিতে আমার বোনের জন্য একটি ভালো সম্বন্ধ এলো এবং তাদের আমার বোনকে পছন্দ হয়ে গেল। মা সঙ্গে সঙ্গেই এই সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিলেন, কারণ তিনি এই সম্বন্ধ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিলেন না। এই কারণেই মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কিন্তু সত্যি কথা বলতে, আমার বোনের বিয়ে করার জন্য আমাদের কাছে একদমই টাকা ছিল না। আমার এক বোনের সম্বন্ধ ঠিক হওয়ায় মায়ের মন কিছুটা শান্তি পেয়েছিল, কিন্তু তিনি এখনও আমার জন্য চিন্তিত ছিলেন এবং বলতেন যে, তুমি ঘরের বড় মেয়ে, আগে তোমার বিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু তুমি দায়িত্বের জালে জড়িয়ে গেছো। আমি মাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, মা, আমি আপনার সাহারা হতে চাই। আমার তো এখন রাতের ঘুমও উড়ে গিয়েছিল। বাবার চলে যাওয়ার পর মা আরও বেশি চিন্তিত থাকতে শুরু করলেন। এখনো পর্যন্ত কোথাও আমার চাকরির ব্যবস্থা হয়নি এবং এখন আমার বোনের বিয়েও সামনে দাঁড়িয়ে। মা তাদের কাছ থেকে কয়েক মাসের সময় নিয়েছিলেন, কারণ মায়ের মনে হচ্ছিল যে শীঘ্রই আমার চাকরি হয়ে যাবে, তবে আমি সহজেই আমার বোনের বিয়ে দিতে পারবো। এখন আমি মাকে কিভাবে বোঝাতাম যে আমার চাকরি পাওয়া এত সহজ ছিল না, কারণ প্রতি জায়গায় হয় আমার কাছে ঘুষ চাওয়া হচ্ছিল, নয়তো আমাকে নিজের ইজ্জত বেচে দিতে হতো। ঘুষ দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমি প্রতিদিন ভোরে বাড়ি থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়তাম এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়াতাম। যেখানেই চাকরি পাওয়ার সামান্যতম আশা হতো, আমি সেখানেই পৌঁছে যেতাম। কিন্তু সন্ধ্যায় যখন আমি মাথা নিচু করে এবং মুখ ভার করে বাড়ি ঢুকতাম, তখন মা আমার মুখ দেখেই বুঝে যেতেন যে আজকেও আমি চাকরি পাইনি এবং খালি হাতেই বাড়ি ফিরেছি। এখন তো আমার বাড়ি যেতেও লজ্জা লাগতো। আমার মাও আমার বোনদের আমার ওপর অনেক আশা ছিল এবং আমি তাদের কারোরই আশা পূরণ করতে পারছিলাম না। আমার বোনের বিয়েও ঘনিয়ে আসছিল, দিন কেটে যাচ্ছিল। এখন তো মায়েরও দুশ্চিন্তা হতে লাগলো। আমি যখনই বাড়ি ফিরতাম, মা আমাকে সে একই প্রশ্ন করতেন যে আজকেও কি তুমি চাকরি পাওনি? আর আমি চুপচাপ মাথা নিচু করে দিতাম। ঘরের অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো, কারণ আমার চাকরি ছিল না। বাবা যা উপার্জন করতেন সেই টাকাতেই আমাদের সংসার চলছিল এবং এখন বাবাও নেই। এখন তার আয় আসাও বন্ধ হয়ে গিয়েছিল। আমি বাচ্চাদের যে টিউশন পড়াতাম তাও এখন অনেকটা কমে গিয়েছিল। অনেক বাচ্চা টিউশন ছেড়ে দিয়েছিল, কারণ আমি হয় বাচ্চাদের টিউশন পড়াতে পারতাম অথবা চাকরির খোঁজ করতে পারতাম। একটা সময় এমন এলো যে আমার কাছে টাকা একদম শেষ হয়ে গেল। মায়ের কাছে হাত পাততে আমার লজ্জা হতো। আমার উচিত ছিল তাকে টাকা দেওয়া, আর আমি তার কাছ থেকে নিজের ভাড়ার জন্য টাকা চাইছিলাম। তারপর আমি মায়ের কাছে ভাড়ার জন্য টাকা চাওয়াও বন্ধ করে দিয়েছিলাম এবং পায়ে হেঁটেই প্রতি জায়গায় যাতায়াত শুরু করলাম। এমনকি আমার পায়ে এখন ফোসকা পড়ে গিয়েছিল এবং আমার স্যান্ডেলও জায়গায় জায়গায় ঘষে গিয়েছিল। কিন্তু এত পড়াশোনা করার পরেও নিজের যোগ্যতার বলে চাকরি আমি পাইনি, আর ঘুষ দেওয়ার জন্য আমার কাছে টাকা ছিল না। যখন আমি দেখলাম যে চাকরি পাওয়া আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং ঘরের অবস্থাও বিগড়ে যাচ্ছে, আমি একদিন একটি বাচ্চার বাড়ি থেকে টিউশন পড়িয়ে বেরোচ্ছিলাম। পথে আমি দেখলাম এক ঠেলাওয়ালা ঠেলায় মোমো, বার্গার, চাউমিনের মতো আইটেম বানাচ্ছে, যা বাচ্চারা বড়রা শখ করে খাচ্ছে এবং টাকাও দিচ্ছে। আমি ভাবলাম যে সামান্য রান্না তো আমিও পারি, আর বাকি যা পারি না তাতে মা আমাকে সাহায্য করবেন। যখন বাড়ি এলাম তখন আমি এই বিষয়ে গভীরভাবে ভাবলাম। সব জায়গা থেকে হতাশ হয়ে আমি এই কাজে হাত দিলাম। আমার কাছে যে সামান্য কিছু টাকা রাখা ছিল তা দিয়েই আমি ফাস্টফুডে ব্যবহৃত সামগ্রী বাজার থেকে কিনে আনলাম এবং মায়ের সাথে এই বিষয়ে কথা বললাম। তো মায়েরও আমার আইডিয়া ভালো লাগলো। প্রথমে মায়ের অবাক লেগেছিল। মা বলতে লাগলেন, মা, পেছনের গলিতে একটি ছোট্ট গুদাম আছে, যেখান থেকে লোকে ঠেলা নিয়ে বের হয়। কেউ ঠেলায় সবজি বেচে তো কেউ ফল। তুমিও ঠেলা ওখান থেকেই নিয়ে যাও। পরের দিন যখন আমি গুদাম মালিকের কাছে ঠেলা ভাড়া নিতে গেলাম, তখন সে আমার কথা শুনে আমাকে অবাক হয়ে দেখলো এবং আমাকে বলল যে, একদিকে তুমি মেয়ে, আর দ্বিতীয়ত তুমি চেহারায় শিক্ষিত এবং ভালো ঘরের মনে হচ্ছ। এতটুকু বলে সে আমাকে অদ্ভুত চোখে দেখলো। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম এবং তাকে বললাম যে, কি হয়েছে? যদি আমি মেয়ে হই, তবে যদি কোনো মেয়েকে এই সমাজে মেয়ে ভেবে চাকরি না দেওয়া হয়, তবে সেই মেয়ে কি করবে? একজন শিক্ষিত এবং ভদ্র মেয়ে নিজের ইজ্জত বাজি রাখতে পারে না, আর তার কাছে ঘুষ দেওয়ার মতো টাকাও নেই। তবে সে নিজের ঘরের বোঝা টানার জন্য সম্মানের সাথে
টাকা রোজগারের এই পথই বের করতে পারে। আমি একটি বড় ইউনিভার্সিটি থেকে বিয়ে করেছি এবং খুব ভালো নম্বর পেয়েছি। আমি সম্মানীয় বাবার সম্মানীয় মেয়ে, কিন্তু কি করব, এই সমাজ আমাকে খুব বাধ্য করে দিয়েছে। কারণ আমার বাবার মৃত্যু হয়েছে এবং তার ইচ্ছে ছিল যে আমি জীবনে পড়াশোনা করে কোনো উঁচু পদে পৌঁছাই, এবং আমাকে পড়ানোর জন্য আমার বাবা মা অনেক পরিশ্রম করেছেন। তারা আমাকে নিজের ছেলে বলে মনে করেছেন এবং চেয়েছিলেন যে আমি ছেলের মতো তাদের সাহারা হই। কিন্তু এখন যখন তার প্রতিদান দেওয়ার সময় এলো, তখন আমি কোথাও চাকরি পাচ্ছি না। যেখানে যাচ্ছি সবাই আমার সুযোগ নিতে চাইছে। এতটুকু বলতে আমার কণ্ঠে দুঃখ ছিল। সেই লোক মনোযোগ দিয়ে আমার কথা শুনল এবং তারপর আমাকে বলল, ঠিক আছে মা, আমি তোমাকে ভাড়ায় ঠেলা দিয়ে দেব। এবং আমার গর্ব হয় এমন মেয়ের ওপর যে পথে আসা বাধায় দমে যায়নি। ওই লোক বলল যে তোমাকে অগ্রিম টাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। পরের মাসে যখন তোমার কাছে টাকা হবে তখন দিয়ে যেও মা। আমি তোমার সাথে সহানুভূতি দেখাচ্ছি, কারণ আমারও 5টা মেয়ে আছে এবং আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে তিনি আমার মেয়েদের চিন্তাভাবনাও তোমার মতো করে দেন। যদি প্রতিটি ঘরে তোমার মতো মেয়ে থাকে তবে বাবা মায়ের কাছে মেয়েরা বোঝা মনে হবে না। সে কষ্টে নিজের চোখের জল লুকিয়ে বলছিল এবং তারপর আমাকে একটি ঠেলাও দিয়ে দিল। আমি তাকে থ্যাংক ইউ বলে বাড়ি এলাম। আমি, আমার বোনেরা এবং মা মিলে বার্গার, চাউমিন, মোমো এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিছু আইটেম তৈরি করলাম এবং তারপর সন্ধ্যার সময় ঠেলা নিয়ে নিজের বাড়ির বাইরে দাঁড়ালাম। আমার চোখে বারবার জল আসছিল, যা আমি নিজের ওড়না দিয়ে মুছছিলাম, এবং আমার তীব্রভাবে এই উপলব্ধি হচ্ছিল যে আমি কেন আমার জীবনের এতগুলো বছর পড়াশোনায় কাটিয়ে দিলাম। যদি আমি কোনো জায়গায় ছোটোখাটো চাকরি করে নিতাম তবে এত কামিয়ে নিতাম যে আমি আমার বোনের বিয়ে দিয়ে দিতাম। আমি যে টিউশন করতাম তার সব টাকাও আমি আমার পড়াশোনায় লাগিয়ে দিয়েছি। এখন আমি এই সময় একদমই খালি হাতে ছিলাম এবং বাকি টাকা এই কাজে লেগে গিয়েছিল। এখন এটাই আমার একমাত্র সাহারা ছিল। এখান থেকেই আমি টাকা রোজগার করতে পারতাম। অনেকক্ষণ আমি নিজের ঠেলার কাছে দাঁড়িয়ে অঝরে কাঁদলাম। বাবার মৃত্যুর পর আজ আবার একবার আমি নিজেকে ভেঙে যাওয়া এবং ছড়িয়ে পড়া অনুভব করছিলাম। আমার নজর যখনই এই ঠেলার দিকে উঠছিল, আমার চোখের সামনে সেই কেটে যাওয়া বছরগুলো ঘুরে আসছিল যখন আমি মন দিয়ে পড়াশোনা করছিলাম। সেই সময় আমার চোখে একটাই স্বপ্ন ছিল যে পড়াশোনা করে আমি আমার মা বাবার সব কষ্ট দূর করে দেব। আজ নিজের এই অবস্থা থেকে নিজের ওপরই করুণা হচ্ছিল। পুরো দিন আমি ওখানেই রাস্তায় ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকলাম এবং সব জিনিস এভাবেই ঠেলায় রাখা ছিল। কিছু লোক এসেছিল, কেউ চাউমিন নিয়েছিল তো কেউ মোমো নিয়েছিল। লোকেদের এইসব ভালো লেগেছিল। কিছু লোক ওখানেই দাঁড়িয়ে খেয়েছিল তো কিছু লোক বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাকও করিয়েছিল। রাত পর্যন্ত আমার কাছে অনেক টাকা জমা হয়ে গিয়েছিল। আমি সেই ঠেলা নিয়ে আবার গুদামে চলে গেলাম এবং আজকের পুরো আয় সততার সাথে গুদাম মালিকের হাতে রাখলাম। ওই গুদাম মালিক আমাকে অনুমতি দিয়েছিলেন যে আমি সন্ধ্যায় ওই ঠেলা ওখানেই রাখতে পারি। যার দেখাশোনা তারা করবেন। আমি তাকে অন্য লোকেদের মতো ঠেলার অগ্রিম দিয়ে দিয়েছিলাম। তিনি বললেন, মা, তুমি তো খুব সৎ। আমি তো তোমাকে বলেছিলাম যে আমার অগ্রিম লাগবে না, আগামী মাসে তুমি আমাকে এর ভাড়া দিয়ে দিও, কিন্তু তুমি শুনলে না। আমি বললাম যে আমার আপনার সাহায্য দরকার ছিল, আপনার করুণা নয়। সে তার অগ্রিমের টাকা নিল এবং বাকি বেঁচে যাওয়া টাকা আমাকে দিয়ে দিল। আমি খুশি মনে সেখান থেকে নিজের বাড়ির দিকে এলাম। মা দরজায় আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আজ তার মনে শান্তি ছিল, কোনো চিন্তা ছিল না। আমাকে দেখে মা আমাকে বললেন যে, কি হয়েছে মা, কত টাকার লাভ হলো? আমি যখন মাকে টাকা দেখালাম তখন মা খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, এই টাকায় তো আমাদের 2-3 দিনের সংসার আরামে চলে যাবে। সেদিন আমার 2 বোনও খুব খুশি হয়েছিল এবং তারা আমাকে বলেছিল যে, দিদি, আজ বাবার আত্মা খুব শান্তি পেয়েছে এবং তিনি খুব খুশি হয়েছেন। আমিও খুশি হয়েছিলাম এবং আমি জানতাম যে ওপরওয়ালা ধীরে ধীরে সব ঠিক করে দেবেন। মা আমাকে বললেন, মা, তোমাকে চাকরি না পাওয়ার পেছনেও ওপরওয়ালার কোনো কল্যাণ লুকানো ছিল, তাই দুঃখিত হওয়ার বা চিন্তিত হওয়ার একদম প্রয়োজন নেই। আমি আমার 2 বোনকে জড়িয়ে ধরলাম, কিন্তু আমরা 3 বোন এই বিষয়ে জানতাম না যে মায়ের মনে ব্যথা হয়েছে, কিন্তু তিনি আমার সামনে প্রকাশ করছিলেন না। আমার কাজ এখন এভাবেই চলতে লাগলো। আমার 2 বোন আমাকে সাহায্য করত এবং মাও আর আমি একা বাইরে এসে ফাস্টফুডের ঠেলা লাগাতাম।
আজও প্রতিদিনের মতোই দিন ছিল এবং খুব গরম পড়ছিল। ঘাম এক মুহূর্তের জন্য থামছিল না। সূর্য মাথার ওপর ছিল। এমন অবস্থায় সবাই গরমে বেহাল হয়ে পড়ছিল এবং ছায়া খুঁজছিল। কিন্তু আমি তাও রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ এখানে দাঁড়ালে আমার ঠেলার অনেক জিনিস বিক্রি হতো। যদিও আমি ছাওয়ায় যাওয়ার চেষ্টা করতাম, তবে সেই জায়গা রাস্তা থেকে একটু দূরে সরে যেত। এভাবে সেখানে কাস্টমার কম আসতো। এই কারণেই আমি এখানে রাস্তাতেই চলে আসলাম। কিন্তু আজ গরম খুব বেশি হওয়ার কারণে রাস্তাঘাটও জনশূন্য ছিল। দুপুর হয়ে গিয়েছিল এবং আমি এখনও ওখানেই উপস্থিত ছিলাম। এখনও পর্যন্ত আমার ঠেলা থেকে খুব কম জিনিসই বিক্রি হয়েছিল। আমি সব বিক্রি হয়ে যাওয়ার প্রার্থনা করছিলাম, যাতে আমি এর ভালো টাকা পাই, কারণ আমার বোনের বিয়ে এখন ঘনিয়ে আসছে। এর জন্য আমাকে বেশি বেশি টাকা রোজগার করতে হতো। এমনকি বোনের বিয়ের জন্য টাকা বাঁচানোর জন্য আমরা বাড়িতে নিজের পেট কেটে সংসার চালাচ্ছিলাম। রাত হয়ে গিয়েছিল। রাতে বেশিরভাগ লোক ঘুরে বেড়ানোর জন্য বাড়ি থেকে বের হয় এবং খাওয়া দাওয়া করে। রাতের সময় তো আমার বেশ ভালো বিক্রি হয়ে গিয়েছিল। রাত প্রায় 2টো বাজছিল যখন আমি আমার ঠেলার সব জিনিস প্যাক করছিলাম এবং বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় আমি রাস্তার ধারে একটি মেয়েকে দেখলাম। তার সাথে 2 বছরের বাচ্চাও উপস্থিত ছিল। ওই মেয়েটিকে খুব ঘাবড়ানো মনে হচ্ছিল। তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে খুব বেশি চিন্তিত এবং কোনো বিষয়ে খুব ভয় পেয়েছে। আমি একবার মেয়েটির দিকে তাকালাম, কিন্তু মেয়েটি আমার দিকে খেয়াল দিচ্ছিলই না। সে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছিল। হয়তো সে কারো কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। আমি অনেকক্ষণ মেয়েটির এই আচরণ মনোযোগ দিয়ে দেখছিলাম। এর মধ্যেই সেই মেয়েটি সেখান থেকে সরে এসে আমার ঠেলার কাছে দাঁড়িয়ে পড়ল। সে তার ওড়না দিয়ে নিজের অর্ধেক মুখ ঢেকে রেখেছিল এবং নিজের সাথে থাকা 2 বছরের বাচ্চার হাত শক্ত করে ধরেছিল। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম যে এই মেয়েটিকে জিজ্ঞেস করি তার কি সমস্যা, কিন্তু আবার আমি চুপ থাকলাম, পাছে মেয়েটির কোনো বড় ঘরের হয় এবং আমার মতো গরিবের ওপর চড়াও হয়। এই কারণেই আমি চুপচাপ তাকে দেখতে থাকলাম। তার সাথে থাকা বাচ্চাটি বোধহয় এখন হাঁপিয়ে গিয়েছিল। তার মুখ ক্লান্তিতে লাল হয়ে যাচ্ছিল। দেখতে তাদের কোনো ভালো ঘরের বলে মনে হচ্ছিল। এমন অবস্থায় তাদের দুজনের এইভাবে মাঝ রাস্তায় এত রাতে দাঁড়িয়ে থাকা আমি বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর ওই বাচ্চাটি মেয়েটিকে বলল যে তার খিদে পাচ্ছে, যার ওপর মেয়েটি বাচ্চাটিকে দেখলো এবং বলতে লাগলো যে আর কিছুক্ষণ দাঁড়াও, আমি কিছু খাবার নিয়ে নেব। কিন্তু বাচ্চাটি বোধহয় অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিল, তাই তার আর খিদে সহ্য হচ্ছিল না। সে কাঁদতে শুরু করলো, কিন্তু মেয়েটি তাও বাচ্চাটির জন্য কিছু খাবার নিতে গেল না। আমি ভালো করে মেয়েটির দিকে তাকালাম, তো তার হাতে কোনো পার্স ছিল না। আমি বুঝে গিয়েছিলাম যে মেয়েটির কাছে টাকা নেই। তখনই সে বাচ্চাটির জন্য খাবার কিছু নিতে পারছে না। সেই বাচ্চাটি আমার ঠেলা দেখলো, তো সে তার সাথে থাকা মেয়েটির কাছে বায়না করতে শুরু করলো যে তাকে বার্গার মোমো খেতে হবে। কিন্তু মেয়েটি বাচ্চাটিকে বকে দিল। কিছুক্ষণের জন্য বাচ্চাটি চুপ হয়ে গিয়েছিল, কিন্তু আবার সে ঠেলায় থাকা জিনিসগুলো দেখতে লাগলো। ওই মেয়েটি কখনো তাকে বকে দিত, তো কখনো আদরের ছলে এড়িয়ে যেত। আমার কাছে এসব সহ্য হচ্ছিল না, কারণ আমি কাউকে ক্ষুধার্ত দেখতে পারি না। সে এক মাসুম বাচ্চা ছিল এবং খিদের চোটে কাঁদছিল। আমি নিজের ঠেলা থেকে 1 প্লেট মোমো বানালাম এবং তাকে দিয়ে দিলাম। তার সাথে থাকা মেয়েটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তারপর মেয়েটি আমাকে বলল যে আপনি এটা রেখে দিন, আমার কাছে এই সময় টাকা নেই, তাই আমি আপনাকে কিছুই দিতে পারবো না। এর মধ্যেই সেই বাচ্চাটি আমার কাছ থেকে মোমোর প্লেট নিয়ে নিয়েছিল। মেয়েটি বাচ্চাটির হাত থেকে প্লেট নিয়ে আমার দিকে ফিরিয়ে দিল। সেই বাচ্চাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হয়তো এখন খিদে তার সহ্য শক্তির বাইরে চলে গিয়েছিল। আমি আবার মোমোর প্লেট সেই বাচ্চাটিকে ধরিয়ে দিলাম এবং মেয়েটির দিকে তাকিয়ে বললাম যে কোনো ব্যাপার না বোন, বাচ্চা তো, আপনি টাকা দেবেন না, কোনো অসুবিধা নেই। আমার কথা শুনে মেয়েটির চোখে জল চলে এলো। তারপর কিছু ভেবে আমি মেয়েটিকে বললাম যে যদি আপনারও খিদে পায় তবে আপনিও কিছু নিতে পারেন, টাকার চিন্তা করবেন না। এই কথা শুনে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। আমি তাকে এইভাবে কাঁদতে দেখে একদম ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি আশা করিনি যে সে এইভাবে অঝরে কাঁদতে শুরু করবে। অনেকক্ষণ পর মেয়েটি শান্ত হলো এবং আমাকে বলল যে যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তবে আমার এই বাচ্চাকে তোমার সাথে বাড়িতে নিয়ে চলো। রাত অনেক হচ্ছে আর আমার কাছে কোথাও মাথা গোঁজার জায়গা নেই।
আমি রাস্তায় এদিকে ওদিকে ঘুরছি, আমার ইজ্জত নিরাপদ নয়। আমি কাল সকাল হতেই তোমার বাড়ি থেকে চলে যাব। আমি অবাক হয়ে মেয়েটির কথা শুনছিলাম। আমি তো তার শুধু এতটুকু সাহায্য করতে পারতাম যে তাকে খাওয়ার জন্য নিজের ঠেলা থেকে কিছু দিয়ে দিই। এর বেশি সাহায্য করা আমার সাধ্যে ছিল না। কিন্তু এই মেয়েটি আমার সামনে হাত জোড় করে ফেলল এবং বলতে লাগলো যে তুমি একজন মেয়ে, আমার কষ্ট তোমার চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। তোমাকে ওপরওয়ালার দোহাই, আমাকেও তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো, এখানে আমার ইজ্জত নিরাপদ নয়। তার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম এবং আমার এই মেয়েটির ওপর মায়াও হলো। আমি ভাবতে লাগলাম যে যদি আমি একে এখানে ছেড়ে চলে যাই আর এই মেয়েটির সাথে কিছু খারাপ হয়ে যায়, তবে তার দায়ী হয়তো আমিও হব। আমিও একজন মেয়ে ছিলাম। আমি জানতাম যে যখন আমি চাকরির খোঁজে লোকেদের কাছে যেতাম তখন তারা আমাকে কত নোংরা চোখে দেখত এবং আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করত। ওপরওয়ালা আমার ইজ্জত রক্ষা করেছিলেন এবং আমি নিজের ইজ্জত বাঁচাতে সফল হয়েছিলাম। কিন্তু এই মেয়েটির সাথে মাসুম বাচ্চাও আছে এবং সে আমাকে অনুরোধ করছে, আমার তার কথা মেনে নেওয়া উচিত। আমি সেই সময় সিদ্ধান্ত নিলাম যে আমি এই মেয়েটিকে রক্ষা করব এবং তারপর আমি এই মেয়েটিকে নিজের সাথে নিয়ে বাড়িতে এলাম। আমি এই মেয়েটি এবং তার 2 বছরের বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকলাম। তো আমার মা এবং বোন, 2 বোন অবাক হয়ে গিয়েছিল। তারা এই মেয়েটি এবং তার সাথে থাকা বাচ্চাটিকে দেখতে লাগলো। আমি আমার বোনকে বললাম, গিয়ে ওদের জন্য কিছু খাবার আনো এবং এদের দুজনকে কিছু খেতে দাও। মাও অবাক হয়ে মেয়েটিকে দেখছিলেন। আমার বোন সাক্ষী এই মেয়েটি এবং এই বাচ্চাটিকে ভিতরে নিয়ে গেল। তারপর আমি তাদের পুরো কথা বললাম যে কিভাবে মেয়েটি দুপুর থেকে এখনো পর্যন্ত ওখানেই রাস্তায় দাঁড়িয়েছিল। এখন মাঝরাত হয়ে গিয়েছে। এমন অবস্থায় তার সাথে কিছু খারাপ হয়ে যেত তবে কি হতো। কিন্তু মা আমার কথা শুনে আমাকে বললেন যে আমরা এই মেয়েটিকে একদমই জানি না। এমন না হয় যে উল্টো কোনো বিপদই আমাদের ঘাড়ে এসে পড়ে। না জানি এই মেয়েটি কে, কোথা থেকে এসেছে, আমরা কিছুই জানি না। আর এই মেয়েটি নিজে বলছে যে তার ইজ্জত নিরাপদ নয়। কি জানি তাকে কার ভয়। মায়ের কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু মাকে আমি বললাম যে আজ রাত তো ওকে এখানে থাকতে দিন, কাল সকালে দেখা যাবে কি হয়। কাল সকালে ওর বাড়ির লোকেদের খোঁজ করে আমি ওকে ওখানেই পাঠিয়ে দেব। আমার কথা শুনে মা এই সময় চুপ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মুখ থেকে দুশ্চিন্তা কমেনি। ওই মেয়েটি আমার বোনদের ঘরে এই বাচ্চার সাথে ঘুমোচ্ছিল। আমিও শোয়ার জন্য নিজের ঘরে চলে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম যে হঠাৎ আমার ঘুম ভাঙলো। এখনও আমার ঘুম পুরোপুরি কাটেনি। এর মধ্যেই আমার কানে একটি অদ্ভুত শব্দ এলো। আমি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম এবং বাইরে উঠোনে এলাম তো কেউ আমার বাড়ির দরজা জোরে ধাক্কা দিচ্ছে। পুলিশের সাইরেনের আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছিল। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। সবাই জেগে গিয়েছিল এবং উঠোনে চলে এসেছিল। আমি এগিয়ে গিয়ে সাহস করে বাড়ির দরজা খুললাম তো দেখলাম যে দরজায় 2 জন লোক দাঁড়িয়েছিল এবং তাদের পেছনে পুলিশও দাঁড়িয়েছিল। ওই 2 জন লোক আমাকে ধাক্কা দিয়ে আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এর মধ্যে একজন লোক আমার হাত ধরে বলল, কোথায় আমার মেয়ে? আমি বললাম, আমার হাত ছাড়ুন। আমার মা ও বোনেরাও ভীষণভাবে চিৎকার করতে শুরু করলো এবং তারা ভয় পাচ্ছিল। এর মধ্যেই সেই মেয়েটিও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে ওই লোকের গলায় ঝুলে পড়ল। ওই লোক আমাকে ছেড়ে দিল এবং এই মেয়েটিকে নিজের কাছে টেনে নিল। সেই লোক মেয়েটিকে বলছিল যে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কতক্ষণ ধরে আমি তোমাকে খুঁজছি। সেই মেয়েটি কাঁদতে কাঁদতে ওই লোককে সব কথা বলে দিল যে এই মেয়েটির স্বামী তাকে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু আজ সে কত কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু তার নিজের বাড়ির রাস্তা জানা ছিল না। ওই মেয়েটি এইভাবে আমাকে পেল এবং সে আমার কাছে সাহায্য চাইল আর আমি তাকে নিজের বাড়ি নিয়ে এলাম। আমি তাকে এখানে আশ্রয় দিয়েছি। সে সব কিছু তার বাবাকে বিস্তারিত জানিয়ে দিল। সেই লোক এগিয়ে এসে আমার সামনে হাত জোড় করলো এবং আমার কাছে ক্ষমা চাইলো আর বলতে লাগলো যে মা, আমাকে মাফ করে দাও। আমার মনে হয়েছিল তুমি জোর করে আমার মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, কারণ আমার মেয়ে সকাল থেকে নিখোঁজ ছিল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই আমি ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম। সে আমার এবং আমার পরিবারের লোকেদের কাছে ক্ষমা চেয়ে নিজের মেয়েকে নিজের সাথে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু সে যাবার সময় নিজের কার্ড আমাকে দিয়েছিল এবং বলতে লাগলো যে
কোনো একদিন আমাদের বাড়িতে অবশ্যই এসো। আমি সেই লোকের হাত থেকে কার্ডটি নিয়েছিলাম। সেই মেয়েটি ঠিকমতো নিজের বাড়ি চলে গিয়েছিল। ওই লোক চলে যাওয়ার পর আমি কার্ডটি ভালো করে দেখলাম। সেই লোকের কার্ডে একটি বিখ্যাত কোম্পানির নাম লেখা ছিল, যেখানে আমি অনেকবার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছিলাম। আমি ম্লান মনে কার্ডটি দেখলাম এবং পাশে রাখা ডাস্টবিনের দিকে ছুঁড়ে দিলাম। সেই মেয়েটি ঠিকমতো নিজের বাড়িতে পৌঁছে গিয়েছিল। আমার দায়িত্বও শেষ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এই ঘটনার 2 সপ্তাহ কেটে গেল। একদিন আমার বাড়ির দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখলাম আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, যে ড্রাইভারের পোশাকে ছিল। সে ওই লোকের নাম নিল, যে সেদিন নিজের মেয়েকে এখান থেকে নিয়ে গিয়েছিল, এবং আমাকে বলল যে মালিক আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন এবং আপনার সাথে দেখা করার জন্য ডেকেছেন। আমি ঘাবড়ে গিয়েছিলাম। মা বললেন যে না মা, তুমি ওখানে যাবে না। আমি বললাম না মা, আমি যাব। আমার এই বিষয়ে অবাক লাগছে যে এত ধনী লোক আমার সাথে কেন দেখা করতে চান। মায়ের ভয় লাগছিল পাছে আমার সাথে কিছু খারাপ না হয়, কিন্তু আমি তাও ড্রাইভারের সাথে চলে গিয়েছিলাম। সেই ড্রাইভার আমাকে ওই লোকের অফিসে নিয়ে গেল। সেই লোক আমাকে খুব সম্মান করছিল এবং মা মা বলে সম্বোধন করছিল। সে বলল যে আমি তোমার সম্পর্কে তথ্য বের করেছি, যে তুমি খুব শিক্ষিত, চাকরির খোঁজও তুমি অনেক করেছো, এবং বাবার না থাকার পর তুমি নিজের ঘরের দায়িত্ব নিজে নিচ্ছ, আর তুমি তোমার বোনেদের বিয়েও দিতে চাও, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো ভালো ও সম্মানীয় চাকরি না পাওয়ায় তুমি ফাস্টফুডের ঠেলা লাগাচ্ছ। একজন মেয়ে হিসেবে আমি তোমার সাহসকে সাধুবাদ জানাই। আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আমার কাছে তোমার জন্য একটি খুব ভালো পোস্ট আছে। তুমি চাইলে এখানে চাকরি করতে পারো। সেই লোকের কথা শুনে আমি খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সেই লোককে বললাম যে আমি তো শুধু আপনার মেয়ের সাহায্য করেছিলাম, এবং এটা সব ভালোত্বের খাতিরে, আর এই কারণেই করেছিলাম যে আপনার মেয়েও আমার মতো একজন মেয়েই। তাদের সাহায্য করার পেছনে আমার কোনো লোভ ছিল না, বরং আমি তো আপনার মেয়েকে জানতামও না। সেই লোক আমাকে বলল যে এই চাকরি তুমি শুধু তোমার যোগ্যতার বলে পাচ্ছ, কাল এসে জয়েন করে নিও। আমি তার অফিস থেকে বেরোলাম তো খুব খুশি ছিলাম। আমি জানতাম না যে আমার ভালো কাজের প্রতিদান আমি এইভাবে পাবো। পরের দিন থেকে আমি চাকরি জয়েন করলাম এবং আমাকে সেখানে প্রচুর সম্মান দেওয়া হলো। আমি এখন সম্মানের সাথে টাকা রোজগার করতে শুরু করলাম, এবং ঠিক 3 মাস পর আমি আমার বোনের বিয়েও দিয়ে দিলাম। ধীরে ধীরে সময় কেটে গেল, 4 বছর কেটে গেল, এবং এই 4 বছরে আমি আমার 2 বোনের বিয়ে দিয়ে তাদের ঘরে পাঠিয়ে দিলাম এবং নিজের বাবার দায়িত্ব পূরণ করলাম। এখন শুধু মা চাইছিলেন যে আমারও বিয়ে হয়ে যাক, কিন্তু আমি এখনও চাকরি করছি। আমি চাকরি করে নিজের ঘরের অবস্থা অনেকটা ভালো করে দিয়েছি। একজন ছেলে যে কখনো নিজের বাবা মায়ের জীবন গুছিয়ে দেয়, তাদের সাহায্য করে, এমন মেয়েরাও করতে পারে। যখন আপনারা মেয়েদের উড়তে দেবেন, তাদের ডানা কেটে দেবেন না। আমার বাবা মা আমাকে উড়ান দিয়েছেন, আমাকে কিছু করে দেখানোর সাহস দিয়েছেন। বাধা তো সবার পথেই আসে, কিন্তু মেয়ে যদি নিজের ইজ্জত বাঁচিয়েও নিজের পুরো পরিবারের বোঝা তুলে নেয়, তবে সে ছেলের চেয়ে কম নয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।